সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো ডায়াবেটিস এবং হরমোনজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম.এ. জলিল আনসারী, অধ্যক্ষ এম.এইচ. সমরিতা মেডিকেল কলেজ এবং প্রাক্তন বিভাগীয় প্রধান হরমোন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। দর্শক, আমাদের আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেওয়ার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকেও শুভেচ্ছা এবং এটিএন বাংলার অগণিত দর্শক শ্রোতা তাদেরকেও শুভেচ্ছা। স্যার, প্রথমে আমরা জানতে চাইবো যে আমরা ডায়াবেটিসের কথা বলছি, আমরা কখন বলবো আসলে ডায়াবেটিস? ডায়াবেটিস এটা একটা অনেক কমন রোগ, কিন্তু তাও সাধারণ লোকের জন্য বা যারা ডাক্তার না তাদের জন্য কতগুলা উপসর্গ ডায়াবেটিসের দিকে নির্দেশ করে। যেমন ডায়াবেটিসের প্রথম দিকে তেমন কোনো উপসর্গ না থাকলেও ডায়াবেটিস যখন বেশি হয় তখন এই কয়েকটা উপসর্গ দেখা দেয়। যেমন ওজন কমে যাওয়া, তারপর ক্ষুধা বেড়ে যাওয়া, তারপর দেখা যাচ্ছে বহুমূত্র, এর নাম আগে বহুমূত্র ছিল, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের পরিমাণও বেশি হয়। তো এগুলো হলো টিপিক্যাল সিমটম। তার সাথে আরও কিছু উপসর্গ থাকে, যেমন কোনো কারো যদি বংশে ডায়াবেটিস থাকে তাহলে তাদের হয়তো এই উপসর্গ ছাড়াও হয়তো এই সবগুলো তিনটে একসাথে না থাকলেও যদি দেখা গেলো ওজন কমে যাচ্ছে, কোনো কারণ নেই, তাদেরকে একটু ডায়াবেটিসের চেক আপ করা দরকার। আর ঘন ঘন প্রস্রাব হওয়ার অন্যান্য কারণ থাকলেও, যে ডায়াবেটিক ফ্যামিলিতে যদি কারো ঘন ঘন প্রস্রাব হয় তাহলে মনে করতে হবে যে তার বোধহয় ডায়াবেটিসই হয়েছে। তো বর্তমান যুগে এখন যেহেতু পরীক্ষা নিরীক্ষা অনেক সহজ হয়েছে, সেই কারণে এই উপসর্গগুলো হবার আগেও আমরা পরীক্ষা করে স্ক্রিনিংয়ের মাধ্যমে বছরে হয়তো একবার করে পরীক্ষা করা, 25 বছরের পরে এটা করার একটা প্রয়োজন, একটা ট্র্যাডিশন আমাদের চলে আসছে আমাদের সমাজে এবং আমরা এখন করতেও পারি। তো বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমানে ডায়াবেটিস ধরা পড়ে চেক আপের মাধ্যমে। অন্য কোনো কারণে হয়তো রক্ত পরীক্ষা করা হয়েছে, তখন দেখা গেল যে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। স্যার, গ্লুকোজের মাত্রা কত থাকলে ডায়াবেটিস বলবো আমরা? আমাদের দেশে, ভারত সহ আমাদের দেশে, এই এশিয়ান উপমহাদেশে বেশিরভাগ দেশেই মিলিমোলে মাপা হয়। মিলিমোল, এটা মিলিগ্রামে প্রায় 18 মিলিগ্রামের সমান, কিন্তু মিলিমোলে মাপা হয় এবং এ ব্যাপারে সবাই অভ্যস্ত। মেশিন যতগুলো আছে সব মেশিনেই মিলিমোল পার লিটার এইভাবেই এটাকে ক্যালিব্রেট করা থাকে, অ্যাডজাস্ট করা থাকে। সাধারণত 6.9 বলি আমি। খাওয়ার অভুক্ত অবস্থায় যদি 7 উপরে, 7 অথবা 7 উপরে ব্লাড সুগার থাকে মিলিমোলের উপরে, তাহলে তাকে মনে করতে হবে যে তার ডায়াবেটিস আছে। আবার অনেক সময় দেখা যায় যে অভুক্ত অবস্থায় কমই আছে, কিন্তু খাওয়ার পরে 11.1 মানে 11-র উপরে যদি হয়ে যায় তাহলে পরে, শুধু খাবারের উপরে তো এমনিতেই বাড়ে, তো কারো যদি 11-র উপরে বেড়ে যায় তাহলে ফাস্টিং অবস্থায়, অভুক্ত অবস্থায় যাই থাকুক না কেন, তবুও তাকে ডায়াবেটিস হিসেবে গণ্য করতে হবে। সাধারণত এইভাবেই আমরা ডায়াবেটিস নির্ণয় করি। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ স্যার, আমি নাম আব্দুল জলিল, রাজশাহী থেকে বলতেছি। স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন, প্রশ্নটি বলুন। জি, স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন। প্রশ্ন, আমার ডায়াবেটিস 2016 সাল থেকে ধরা পড়েছে। জি জি, শুনতে পাচ্ছি। তারপর থেকে এই যাবৎ পর্যন্ত ডায়াবেটিস সেন্টারে গেছিলাম 18 সালে। জি। যাওয়ার পর তারা যে ওষুধ পাঠিয়ে দিচ্ছে সেটাই নিয়ম মতন খাতে ওরা কন্ট্রোলে না হয়, তারপরে আবার এই গ্রাম্য বিভিন্ন ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছি। সবচেয়ে কম ব্লাড সুগার কত হয়েছিল? সবচেয়ে কম ব্লাড সুগার কত হয়েছিল আপনার? এখন খাওয়া এ পর্যন্ত এখন ব্লাড সুগার এখন থাকে, এখন খাওয়ার পর খাওয়ার আগে সকালে 7-8 থাকে, খাওয়ার পর 10-12, কখনো 15 এরকম হয়। আচ্ছা আচ্ছা, আপনার ডায়াবেটিস খুব সুন্দর কন্ট্রোল হচ্ছে না, আর একটু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এখন এই অবস্থায় এখন আচ্ছা, প্রথমে বলবো, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মধ্যবয়সী হবেন। এই অবস্থায় এখন অন্য কোনো
ওষুধ খেতে পারি নাকি, তাই আপনার শরণাপন্ন হলাম। জি 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 জি, আপনি আপনি বলেন তো এই মুহূর্তে কি কি ওষুধ খাচ্ছেন আপনি? আমার ওজন ঠিক আছে, ওজন কমে না। আচ্ছা, তো আপনি একটা কাজ, আমার ওজন কমে না। বুঝতে বুঝতে পেরেছি, কিন্তু কোনো ওষুধ খাচ্ছেন কি এখন বর্তমানে? কোনো ওষুধ খাচ্ছেন বর্তমানে? কোনো ওষুধ ব্যবহার করেন? হ্যাঁ, ওষুধ খাচ্ছি। সেটা বলেন। হ্যাঁ, জি 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 জি, কি ওষুধ খাচ্ছি। সিগনিমেন্ট 50,000 আর 7-3। আচ্ছা, আপনার যেটা করা প্রয়োজন সেটা হলো, সত্যিকার অর্থে আপনার খাদ্য নিয়ন্ত্রণ ঠিকমতো হচ্ছে বলে মনে হয় না। খাদ্য নিয়ন্ত্রণটা আপনার করতে হবে। আপনার ওজন একটু বেশি আছে, সেই কারণে আপনাকে এখন একটা বিশেষজ্ঞ চিকিৎসক, ডায়াবেটিসের বিশেষজ্ঞ চিকিৎসক রাজশাহীতেও আছে, আমি জানি, তাদেরকে আমি চিনিও। আপনার এই বর্তমানে নতুন একটা ওষুধ বের হয়েছে, যে ওষুধে আপনার ওজনও কমবে, ডায়াবেটিসও কমবে। এই জাতীয় ওষুধ আমি নাম বলতে পারি, কিন্তু সেটা আপনি ওইভাবে আপনি ব্যবহার করতে পারবেন না। সপ্তাহে একবার ইনজেকশনের আকারে নিতে হয়। সেই ওষুধটা আপনার জন্য খুব প্রযোজ্য হবে। তো এই সেই ওষুধের জন্যে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রয়োজন হবে। আপনার ডায়াবেটিস কিন্তু সঠিকভাবে কন্ট্রোল হচ্ছে না। আপনার 3 মাসের গড়, সেটাকে 7-এর কাছাকাছি আনতে হবে। আপনার বোধ হয় 9-10 এরকম হবে বলে আমি ধারণা করি। আর অভুক্ত অবস্থায় 5, আর খাবার পরে 8-এর কাছাকাছি হলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে বলে আমরা মনে করি। আপনার তো অনেক বেশি হয়, তা আপনার জন্য ওই ওষুধটা খুব প্রযোজ্য হবে। আপনি একজন স্থানীয় ডায়াবেটিস অথবা মেডিসিন, ডায়াবেটিসে যারা চিকিৎসা করেন তাদের সাথে আলাপ করে, তাদের সাথে কনসাল্ট করে আপনি ওই নতুন একটা ওষুধ বের হয়েছে, ওই ওষুধটা আপনি নিতে পারবেন। নিলে আপনি উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন। জানতে চাইবো স্যার, কোনো রিস্ক ফ্যাক্টর কি রয়েছে ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর, প্রথমেই বলবো যে জিনেটিক একটা ব্যাপার আছে। ডায়াবেটিস, যেটা আমরা ডায়াবেটিস বলতে কোনো কিছু উল্লেখ যদি না করি, তাহলে আমরা যে ডায়াবেটিসের কথা বলি সেটাও বলা প্রয়োজন। এটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এদের সংখ্যাই বেশি, 90%। স্যার, এই আমাদের বিষয়ে দেশে তো আরো আমরা বেশি। জানবো রিস্ক ফ্যাক্টর নিয়ে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। প্লিজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি একটু ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তার স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নাসির খলিফা, আমি পটুয়াখালী থেকে বলছি। জি, আমি তো ডায়াবেটিসের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি বলুন। আমি তো ডায়াবেটিসের ব্যাপারে কথা বলতে চাচ্ছি জি, স্যারের আপনাকে সাথে। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন, প্রশ্নটি বলুন। স্যার, আমার তো 2017 সাল থেকে ডায়াবেটিস। বলুন আপনার সমস্যাটা কি? 2017 সাল থেকে আমার ডায়াবেটিস, কিন্তু আমার ওজন কমে না, আর ডায়াবেটিস কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমার মনে হয় আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনি ওজনও কমাতে চাচ্ছেন আর ডায়াবেটিস কমে না, এই জন্য আপনার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন এসে গেছে। প্রচলিত যে ওষুধগুলো খাওয়া হয় সেগুলো নিশ্চয়ই আপনি খেয়ে থাকেন। আর তাছাড়া এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোল, এটা করা তো অত সহজ নয়। তো এটাকে আপনার নিশ্চিত করতে হবে যে আপনি এক্সারসাইজ প্রতিদিন অন্তত 45 মিনিটস হাঁটবেন, 45 মিনিট এরকমভাবে আমরা বলে থাকি। জোরে হাঁটা, সপ্তাহে অন্তত 4 দিন। আর খাবারের ভিতরে ক্যালোরি কমাতে হবে। তো আমাদের দেশে ক্যালোরি সাধারণত কার্বোহাইড্রেটের মধ্যেই থাকে, যেমন ভাত, রুটি, মিষ্টি, আবার অনেক সময় ফাস্ট ফুড অনেকে খেয়ে থাকেন, সফট ড্রিঙ্কস খেয়ে থাকেন। এগুলো একটু পরিহার করা আপনার জন্য, কম খেতে হবে আর কি, সেটা আপনি দেখেন। আর আপনার আসলে সত্যিকার অর্থে এর আগের যে ভদ্রলোক টেলিফোন করেছিলেন আর আপনার, এই দুজনের মধ্যে একটা মিল রয়েছে। আপনি ওজনও কমাতে পারছেন না এবং ডায়াবেটিসও কন্ট্রোল হচ্ছে না। এই জন্য আপনাকে বলবো, আমরা এগুলোকে বলি ইনক্রেটিন বেসড থেরাপি, কিন্তু সেটা তো সবার জন্য বোঝা সম্ভব না। বর্তমানে মার্কেটে, বাজারে, সারা পৃথিবীতে, আমাদের দেশেও পাওয়া যায় এক ধরনের ওষুধ, সেটা আপনার জন্য খুব প্রযোজ্য হবে। সেটাই আপনার ওজনও কমে যাবে, সাথে সাথে ডায়াবেটিসও কমে যাবে।
তো সেই ইনক্রেটিন বেস থেরাপি এটা নিয়ে আমরা অনেক মিটিং করে থাকি, অনেক আলোচনাও করে থাকি ডাক্তারদের নিয়ে। তো সবাই হয়তো বা এটা লিখতে চাবে না। আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনি তাদেরকে বলতে পারেন যে আমার ওজনও কমানো দরকার, আমার ডায়াবেটিসও কন্ট্রোল করা দরকার, আমার এখন কোন ওষুধ হইলে ভালো হয়। সপ্তাহে একবার করে একটা ইনজেকশন নিতে হয়, সেটার পরিমাণ ভ্যারি করে, আপনার জন্য একটা প্রযোজ্য একটা ডোজ হবে, সেটা আমাদের দেশে অ্যাভেলেবল এবং কিছুটা অ্যাফোর্ডেবল, মানে দামও অত বেশি না, আপনি নিতে পারবেন। আপনি সেই ওষুধটা খুব অত দ্রুতই আপনি নিতে পারেন, নিলে পরে আপনি দেখবেন অনেক উপকৃত হবেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, ওজন আস্তে আস্তে কমে যাবে এবং ওষুধও কম লাগবে। তো আপনি সেটাই করুন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন। স্যার আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি আমি আফরোজা বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি। প্রশ্ন যে আমার ডায়াবেটিস এখন কমতেছে না, এখন মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরাচ্ছে, আর কি সমস্যা হচ্ছে? এখন ডায়াবেটিস থাকে 9-10 আর খাওয়ার পরে থাকে আপনার 12-13। 3 মাসের গড় যেটা, সেটা হিমোগ্লোবিন A1C। 12-13 3 মাসের গড় হিমোগ্লোবিন A1C মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানোটা কি সমস্যা বুঝতে পারতেছি না। কতদিন যাবত ডায়াবেটিস আপনার? দর্শক, আপনার ডায়াবেটিস কতদিন যাবত? জি ডায়াবেটিস কতদিন যাবত? ডায়াবেটিস 20 বছর হচ্ছে। 20 বছর হচ্ছে। 20 বছর হচ্ছে ডায়াবেটিস। হ্যাঁ, আপনি কি ইনসুলিন ব্যবহার করেন? ইনসুলিন নেন বোধ হয়। হ্যাঁ, ইনসুলিন ব্যবহার করি, 2 বার ইনসুলিন ব্যবহার করি। হ্যাঁ, সেটা একটু বলেন তো কত করে নেন? আমি ইনসুলিন দিই সকালবেলায় 30 আর রাত্রেবেলায় দিই 20। আচ্ছা, তো আপনার ডায়াবেটিসটা আরেকটু কন্ট্রোল করা প্রয়োজন। আমার খুবই দরকার আপনার কিডনিটা পরীক্ষা করা, কিডনির পয়েন্ট ঠিক আছে কিনা সেটা একটু দেখা দরকার। আপনি নিশ্চয়ই ইউরিন পরীক্ষা করেন এবং মাঝে মাঝে চেক আপও করেন। তো আপনার মাথা ঘোরানোর অন্যতম একটা কারণ হতে পারে যে ডায়াবেটিস তো কন্ট্রোল যদি না হয়, আপনার আসলে সত্যিকার অর্থে ডায়াবেটিস কন্ট্রোল না হলে অনেক সময় ডিহাইড্রেশন হয়, মানে ঘন ঘন প্রস্রাব হয়ে অনেক সময় একটু মাথা ঘুরতে পারে। তাছাড়া ডায়াবেটিসের তো জটিলতার দিকেই আপনি চলে গেছেন বলে আমার মনে হয়। অনেক দিন যাবত ডায়াবেটিস আছে, সেটা খুব একটা নিয়ন্ত্রণ আছে বলেও মনে হয় না। তো আপনি ডায়াবেটিস ইনসুলিন দিয়ে নিয়ন্ত্রণ করছেন, এটা ঠিকই আছে, এটার মধ্যে আমি তেমন কোনো সমস্যা দেখি না। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ডায়াবেটিসে কিন্তু অনেক কমে গেলে তখন কিন্তু মাথা ঘোরার সম্ভাবনাটা বেশি হয়, সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। যখন আপনার মাথা ঘুরে তখন আপনার দেখতে হবে যে ওই সময়ে গ্লুকোমিটার দিয়ে আপনার ব্লাড সুগার কত আছে। যদি দীর্ঘদিন অনেক বেশি ডায়াবেটিস থাকে তাহলে পরে দেখা যায় যে নর্মালের কাছাকাছি আসলেও মাথা ঘুরতে পারে। তো আপনার জন্য একটাই পরামর্শ, সেটা হলো ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, ইনসুলিনও নিতে হবে, আবার ভেঙে ভেঙে খেতে হবে। একবারে কিন্তু বেশি খাওয়া যাবে না, অল্প করে বারে বারে খাবেন। তারপরে দেখবেন আপনার ব্লাড প্রেশার যদি ঠিক থাকে, আর ব্লাড প্রেশারের চিকিৎসাটাও করবেন। আর আমি কিডনিটা একটু পরীক্ষা করতে বলছি আপনাকে। আর তাছাড়া চোখের পরীক্ষা তো রুটিনলি করেই থাকেন নিশ্চয়ই। তো আপনার জন্য পরামর্শ হলো যে আপনি অল্প করে বারে বারে খাবেন, আর ইনসুলিনের মাত্রাটা একটু 2 ইউনিট বাড়া কমা তো করাই যায়, এটা আপনিও করতে পারেন যদি বুঝতে পারেন ঠিক মতো। যদি রাত্রে ব্লাড সুগার বেশি থাকে তাহলে সকালে 2 ইউনিট ইনসুলিন বাড়িয়ে দিতে হবে। আবার যদি সকালের দিকে ব্লাড সুগার অনেক বেশি থাকে তাহলে ওই রাত্রের ইনসুলিনটা একটু বাড়াইতে হয়, এটাই হলো নিয়ম। আর তাছাড়া মাঝখানে হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ রক্তের গ্লুকোজ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা কিন্তু দিনের ভাগে 11টা-12টার দিকে হতে পারে, আর একটা হতে পারে বিকালে 5টার দিকে বা 4টা-5টার দিকে, ওই সময় হতে পারে। 2বার যারা ইনসুলিন নেয় তাদের জন্য এই সময়ে একটা স্ন্যাক্স জাতীয় কিছু খাওয়া খুব প্রয়োজন। কিন্তু আবার অনেক স্ন্যাক্স যদি একবারে খেয়ে ফেলেন, ক্রমাগত খেতে থাকেন, তাহলে তো ওজন বেড়ে যায়। তো কাজেই আমরা বলি অল্প করে বারে বারে খাওয়া, কিন্তু টোটাল খাবার যেন বেশি না হয়। তো আপনি এইভাবে দেখেন, তাতে আপনি ভালোই থাকবেন আশা করি। আর একটু চেক আপ করাই প্রয়োজন আপনার।
তো ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আর একজন দর্শক করেছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম মোহাম্মদ শিমুল। জি বলুন। আমার কাছে 7 বছর। জি আপনার 7 বছর অনুযায়ী শরীর স্বাস্থ্য মানে কি একেবারে অনেক রোগ আঘাত না। কথাটা ঠিক বোঝা যাচ্ছে না। বাচ্চার বয়স 7। কাছে তো জানতে চাচ্ছিলাম হরমোনের প্রবলেম মনে হয়। বাচ্চার কি 7 বছর বয়স, ওজন বাড়ছে না? জি জি জি, এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স 7-8 এরকম। 7, হ্যাঁ 17 কেজি ওজন। 17 কেজি ওজন, আর একটু বেশি হলে ভালো হতো। তো বাচ্চার আসলে ওজন কিন্তু হাইটের উপর নির্ভর করে, আর ওজন বাড়ার থেকে এটা আসলে হাইটের গুরুত্বটা অনেক বেশি। ওজন বাড়া খাবারের উপরই নির্ভর করে, এতে কোনো সন্দেহ নাই। তো বাচ্চাদের ওজন কমে যাওয়ার জন্য অনেক অসুখ থাকলে ওজন কমে যেতে পারে। তো স্যার আমরা আসলে উত্তরটি নিব এই অনুষ্ঠানের এই পর্যায়ে। আমরা আজানের বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আজানের বিরতির পর আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আজানের বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা একটি প্রশ্ন ছিলাম যে বাচ্চা 7-8 বছর বয়স, 17 কেজি ওজন, হরমোনের কোনো সমস্যা রয়েছে কি? আচ্ছা, তো হরমোনের কারণে ওজন না বাড়া, সেটা সাধারণত গ্রোথ হরমোনের কারণে হয়ে থাকে। তো গ্রোথ হরমোনের কারণে যদি ওজন না বাড়ে অথবা বাচ্চা লম্বা না হয়, তাহলে তো আমরা পরীক্ষা করে বুঝতেই পারবো। ওই হরমোনটা পরীক্ষা করলে যদি কম হয়, তাহলে ওই হরমোনটা দিয়ে দিলেই সে আসলে ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে ওজন কম থাকা এবং 7 বছর হয়েছে, বাবা মা মনে করছে যে তার ওজন কম, এটা কিন্তু আরও অন্য অনেক নানাবিধ কারণে হতে পারে। এই ক্ষেত্রে ডায়াবেটিসটা প্রধান নয়। ডায়াবেটিস যদি থাকে তাহলে পরে বাচ্চা আরও বেশি খেতে চায় এবং প্রস্রাব ঘন ঘন হয়। আর এই বয়সে যে ডায়াবেটিসটা হয়, সেই ডায়াবেটিস ডায়াগনোসিস করা খুব সহজ। ব্লাড সুগার মাপলেই দেখা যাবে অনেক বেশি ডায়াবেটিস, আর অন্য একটা জটিলতাও হয় এবং হসপিটালে যেতে বাধ্যই হয়, টাইপ 1 ডায়াবেটিস হয়। তো এই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন, তার বাচ্চাকে অন্য কোনো অসুখ আছে কিনা, যেমন ইনফেকশন যদি থাকে, লং টিউবারকুলোসিস বা এরকম ক্রনিক ইনফেকশন থাকে, তাহলে অনেক সময় ওজন কমে যায়। তারপরে পেটের অসুখ আছে বিভিন্ন রকমের। যেহেতু 7 বছর, এখন পর্যন্ত জন্মগত কারণে, বংশগত কারণে যে অসুখগুলো আছে, সেগুলোর কথাকে উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণে ওনার উচিত হবে একজন শিশু বিশেষজ্ঞ, তার পরামর্শ নিয়ে দেখা যে আসলে ওজনটা কেন কম হচ্ছে। তবে একটা কথা বলি, সেটা হলো আমাদের অভিভাবকদের কাছে, যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু 3 মাস পর পর, অন্তত 6 মাস পর পর হলেও ওজন আর উচ্চতা এটা মেপে রাখলে চিকিৎসকদের জন্য কিন্তু বোঝা খুবই সহজ হয়। তো দেখা গেল যে এই 3 মাস পরে আবার যেতে বললো, ততদিনে কতটুকু হাইট হইলো, এটা তো অনেক দীর্ঘ সময়। তখন কিন্তু চিকিৎসক আর রোগীর ভিতরে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। আমি ইন জেনারেল সমস্ত বাবা মাকে বলছি, যাদের ছোট বাচ্চা আছে তাদের, এটাকে বলি আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোন, তার মধ্যে বাবা মারা দেখতে পারে হলো উচ্চতা, ওজন, আর অনেকটা বুদ্ধিও দেখা যেতে পারে, দাঁত হয়েছে কিনা সেটাও দেখা যেতে পারে। এগুলা কিন্তু প্রত্যেক বাবা মা, বিশেষ করে মায়েদের উপরই দায়িত্বটা বেশিরভাগ বর্তায়। তাদের এটা করা উচিত। করলে পরে চিকিৎসকরা সহজে বুঝতে পারেন যে কি কারণে তার ওজন উচ্চতা কম হচ্ছে। তো এটাই তো শিশু বিশেষজ্ঞ দেখানো উচিত হবে ওনার। সুন্দর বলেছেন স্যার। আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টর, আপনি বলছিলেন স্যার জেনেটিক ব্যাপারটা অনেক বিশাল একটা ভূমিকা পালন করে। হ্যাঁ, জেনেটিক একটা মাত্র ফ্যাক্টর। জেনেটিক ছাড়াও এই ডায়াবেটিসকে বলা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। তার মানে হলো অনেকগুলো কারণ একত্র হয়ে তারপর মানুষের রক্তের গ্লুকোজ অনিয়ন্ত্রিত হয়ে যায়। ডায়াবেটিস তো এমনি বোঝার জন্য সহজে বলা যায় যে রক্তে গ্লুকোজের মাত্রা যদি স্বাভাবিকের থেকে বেশি হয় এবং ক্রমাগত সেরকমই থাকতে থাকে, তাকেই আমরা ডায়াবেটিস বলি।
তো এবং এটা কেন বলি ডায়াবেটিস, কারণ রক্তে যদি গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকে তাহলে দেখা যায় যে এই অনেকগুলো জটিলতা দেখা দেয়। তার মধ্যে একটা আছে হার্টের অসুখ হয়, কিডনিটা খুবই ইম্পর্টেন্ট, কিডনির অসুখ হয়, এবং ব্রেনেরও অসুখ হয়, চোখের অসুখ হয়, ঘা শুকাতে চায় না, এগুলোই কিন্তু জটিলতা। সেই কারণে আমরা রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক মাত্রায় রাখার একটা চেষ্টা করি, এবং স্বাভাবিকের থেকে অস্বাভাবিক বেশি যদি গ্লুকোজের মাত্রা হয় তখন আমরা তাকে ডায়াবেটিস হিসাবে চিহ্নিত করি। আমাদের মূল উদ্দেশ্য হলো এই গ্লুকোজ, এটা ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর। অনেকগুলো অসুখের জন্য এই অতিরিক্ত ব্লাড গ্লুকোজ একটা রিস্ক ফ্যাক্টর, সেই কারণে আমরা ওই লেভেলটাকেই বলি ডায়াবেটিস। তো আপনি বলছিলেন যে ডায়াবেটিস হওয়ার প্রবণতা যদি বংশগত হয়ে থাকে, তো এটাই একমাত্র কারণ নয়, তাছাড়া আর কতগুলো কারণ আছে, যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যেমন মানুষ সিডেন্টারি, আমরা যাকে বলি বসে বসে কাজ করা, এবং হাঁটা না হাঁটা, কায়িক পরিশ্রম যাকে বলি সেগুলো না করা, এটা একটা ফ্যাক্টর। মানুষের এটা দেখা যাচ্ছে যে এই আরবানাইজেশনের কারণে মানুষ বেশি বেশি শহরে আসতেছে, তো শহরে আসলে পরে গাড়িতে চলাফেরা, তারপর এক্সারসাইজ না করা, সাঁতরানো বন্ধ, এগুলোর কারণে কিন্তু ডায়াবেটিস হয়। তো এটাকে আমরা বলতে পারি যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেটার কারণে হতে পারে। আর একটা কারণ হলো অবেসিটি। অবেসিটি হলো ওজন, ওজনের একটা সীমারেখা আছে, হাইট অনুযায়ী প্রত্যেক মানুষের একটা বাঞ্ছিত ওজন আছে। তো আমরা মনে করি একজনের হাইট ধরুন 160 সেন্টিমিটার, তার কিন্তু আমি মোরাললেস 60 কেজির বেশি ওজন হওয়া উচিত নয়। তার যদি সেখানে 70 কেজি ওজন হয় তাহলে এই অতিরিক্ত ওজন একটা ডায়াবেটিসের জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাছাড়া আর কিছু একাডেমিক কতগুলো বিষয় আছে, যেমন পৃথিবীর সব দেশের লোকের একই রকম ডায়াবেটিস হয় না, কোনো কোনো দেশে দেখা যায় ডায়াবেটিস বেশি। আমাদের দেশে কিন্তু ডায়াবেটিসের প্রবণতাটা কম বলেই আমরা ধরে নিতাম। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ফুটে উঠছে যে আমাদের দেশেও ডায়াবেটিসের যে সংখ্যা এটা উন্নত দেশের মতোই প্রায় হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমরা ভাবতাম যে ডায়াবেটিস একটু বড় লোকের রোগ আর কি, কিন্তু আসলে তা নয়, এটা এখন সবারই হয়। তো জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, কতগুলো জেনেটিক ফ্যাক্টর, তার একটা স্যার আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা এই বিষয়ে কথা বলবো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি কামরুল হাসান, নওগাঁ মহদেবপুর থেকে বলতেছিলাম। জি বলুন। আমার আম্মুর বয়স 50 বছর, জি প্রায় 15 বছর থেকে ডায়াবেটিস। জি। তো গত 15 দিন থেকে প্রচন্ড পরিমাণে অসুস্থ, মানে দাঁড়ায় থাকতে পারতেছে না, এরকম একটা অবস্থা। আর আম্মু ইনসুলিন নেয়, হোমালক 25 মিক্স, সকালে নেয় 10, রাতে নেয় 6, তারপরেও ডায়াবেটিস কন্ট্রোলে নেয়। খালি পেটে 18 এরকম থাকতেছে, মানে। জি জি জি, আমি শুনছি আপনার কথা, খুব সুন্দরভাবেই বলছেন আপনি। করতেছে না, মাথা ঘোরা, এটাই সমস্যা মেন। আচ্ছা, মাথা ঘোরানোর, ইনসুলিন নেওয়ার পরও কন্ট্রোলে আসতেছে না। আচ্ছা, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ওনার ইনসুলিন বাড়ানোর প্রয়োজন। এত কম ইনসুলিনে ওনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না, এটা আমি ঠিক বুঝতেই পারতেছি। আপনি 2 ইউনিট করে ইনসুলিন একটু বাড়িয়ে দেন সকালে এবং রাত্রেও, কারণ এই এত কম ইনসুলিনে ওনার এই ডায়াবেটিস অনেক বেশি থাকে, 15-20 থাকে, এটা এই ইনসুলিনের মাত্রা বাড়ানো দরকার। তবে আরেকটা জিনিস আমি একটু জানালে ভালো হতো, ওনার ওজন কত, ওজন কি অনেক বেশি কিনা? আপনি কি আছেন আমাদের সাথে? না স্যার, উনি লাইনটি কেটে গেছে। লাইনটা কেটে গেছে। তো ওনার ওজন যদি বেশি হয় তাহলে আরও কিছু ওষুধ যোগ করা যেতে পারে, খাবারের ওষুধও যোগ করা যেতে পারে। আমাদের ওই যে ওষুধগুলো ভিলডাগ্লিপটিন বা এই জাতীয় নামের ওষুধ, যেগুলো ভিলডাগ্লিপটিন এই জাতীয় ওষুধ পাওয়া যায়, সেটা, আর তারপরে ম্যাটফর্মিন জাতীয় ওষুধ ওনাকে যোগ করে দিলে ভালো হবে। তো যে কোনো চিকিৎসকই এটা ওনাকে যোগ করে দিতে পারে, অ্যাডজাস্ট করে অ্যাড দিবেন। করে অ্যাডজাস্ট করে স্যার দিতে একদম পারে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই এটিএন বাংলার যারা আয়োজক, তারপর প্রযোজক যারা আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, এবং অগণিত দর্শক এটিএন বাংলার, তো তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, এবং তারা সবাই ভালো থাকুন। আপনাদের অনুষ্ঠানের নাম সুস্থ থাকুন, সবাই সুস্থ থাকুক সেটাই কামনা করি। তবে মনে প্রাণে সুস্থ থাকুক, শরীরেও ভালো থাকুক, মনও ভালো থাকুক।
অনেক ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা যেটা জানলাম ডায়াবেটিস সংক্রান্ত অনেক জটিলতা রয়েছে, সমাধানও রয়েছে। সমাধান নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সকলে, এই আশাবাদ ব্যক্ত নিয়ে আমরা বিদায় নিচ্ছি আজ। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।